যে তোমাকে কাঁদিয়ে নিঃস্ব করে চলে গেছে, যার অবহেলার বিষে প্রতিটি রাতে তোমার বালিশ ভেজে, তুমি ভাবছো সে খুব সুখে আছে, তাই না? বন্ধু, তুমি ভাবছো তোমাকে তিলে তিলে শেষ করে দিয়ে সে নতুন কাউকে নিয়ে হাসি মুখে দিন কাটাচ্ছে। শোনো বন্ধু, সোজা কথা সোজাভাবে বুঝে নাও। মানুষের মনস্তত্ত্ব বা হিউম্যান সাইকোলজি কোনো সস্তা আবেগ দিয়ে চলে না, এটা চলে কঠিন কিছু নিয়মে। তাই আজ আজ বিজ্ঞান, নিউরোসায়েন্স আর সাইকোলজির অকাট্য যুক্তি দিয়ে আমি তোমাকে প্রমাণ করে দেব যে যে আজ তোমাকে কাঁদিয়ে পালিয়ে গেছে, কাল সে কিভাবে তোমার ছায়ার পেছনে ব্যাকুল হয়ে ছুটবে। তবে শর্ত একটাই, তোমাকে বুঝতে হবে আসল খেলাটা কোথায় হচ্ছে। তুমি এখন যে যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমার মনে হচ্ছে পৃথিবীটা থেমে গেছে, তাই না? তুমি ভাবছো সে কিভাবে পারলো, আমি তো তাকে আমার সবটুকু দিয়েছিলাম, আমি তো তার জন্য নিজেকে মুছে ফেলেছিলাম। তুমি গভীর রাতে তার অনলাইন স্ট্যাটাস দেখছো, তার শেষ দেখা মেসেজগুলো পড়ছো, আর ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছ। আমি বুঝতে পারছি তোমার পরিস্থিতিটা, কিন্তু বন্ধু, তুমি ভাবছো আমি তো এত ভালোবেসেছিলাম, এত কিছু করেছিলাম, তবে আমার সাথেই কেন এমনটা হলো? এই পৃথিবীর 99% মানুষের মধ্যে এই প্রশ্নটাই কাজ করে। থামো, থামো বন্ধু, আমি তোমাকে বলছি স্টপ, একদম থামো। তুমি ঠিক এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুলটা করছো। তোমার কি মনে হয় তুমি ক্ষমা চেয়ে, কেঁদে কেটে, ভিক্ষা চেয়ে তার মন গলাতে পারবে? তুমি ভাবছো আমি যদি আরেকবার ওকে বুঝিয়ে বলি, আমি যদি বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তবে সে হয়তো ফিরে আসবে? নো, নেভার, কখনো ফিরবে না। সাইকোলজি বলছে তুমি যত বেশি নিজেকে সস্তা করবে, তুমি তার চোখে তত বেশি মূল্যহীন আর বিরক্তিকর হয়ে উঠবে। তুমি যাকে ভালোবাসা ভাবছো, সে তোমার এই আচরণকে দেখছে দুর্বলতা হিসেবে। তাই রবার্ট গ্রিনের বিশ্ববিখ্যাত বই দ্য লস অব হিউম্যান নেচার, এতে স্পষ্টভাবে বলা হয়েছে মানুষ সেই জিনিসেরই মূল্য দেয় যা দুর্লভ, যা সহজে পাওয়া যায় না। তুমি যখন নিজেকে তার পায়ে সঁপে দিয়েছো, যখন তোমার চোখের জল তার কাছে ডাল ভাত হয়ে গেছে, তখন সে তোমাকে আর কোনো মানুষ বা কাঙ্ক্ষিত সত্তাই ভাবছে না, মানুষই মনে করছে না। বন্ধু, সে তোমাকে ভাবছে একটা গ্যারেন্টিড অপশন, আর মানুষ কখনো তার হাতের মুঠোয় থাকা গ্যারেন্টিড জিনিসের কদর করে না। তুমি হয়তো এখন ভাবছো কিন্তু সে তো এখন অন্য কারোর সাথে হাসছে। তুমি সম্পর্কে, যখন নতুন সম্পর্কে জড়িয়ে গেছে আর আমাকে পুরোপুরি ভুলে গেছে, তুমি হয়তো এখন সেটাই ভাবছো, সে তো এখন অন্য কারোর সাথে হাসছে, নতুন সম্পর্কে জড়িয়ে গেছে, আমাকে তো পুরোপুরি ভুলে গেছে। না বন্ধু, না না না, ভুলিনি, মোটেও ভুলিনি। এটাই সাইকোলজির সবচেয়ে বড় বিভ্রান্তি, যাকে বলা হয় দ্য ইলুশন অফ কন্ট্রোল অ্যান্ড টেম্পোরারি রিলিফ। মানে বাংলা বললে কি বোঝায়? ক্ষতিগ্রস্তের ভুয়ো মানসিক মুক্তি। যখন কেউ কাউকে ঠকায় বা অবহেলা করে ছেড়ে চলে যায়, তখন তার মস্তিষ্কে তাৎক্ষণিকভাবে একটা রিলিফ স্টেজ তৈরি হয়। সে ভাবে যাক, ঝামেলা মিটলো, আমি এখন স্বাধীন, আমি এখন মুক্ত। কিন্তু এই স্বাধীনতা আর এই হাসিটা হলো একটা ফাঁপা বেলুন। সে যে নতুন মানুষের কাছে গেছে বা যে নতুন জীবন বেছে নিয়েছে, সেটা কোনো ভালোবাসা নয় বন্ধু, ভালোবাসা নয়। সেটা হলো তার নিজের ইগো এবং ডিফেন্স মেকানিজমকে টিকিয়ে রাখার একটা সস্তা চেষ্টা। তাই ক্রিস্টোফার বেরি ডি তার বিখ্যাত গ্রন্থ দ্য টকিং উইথ সাইকোপ্যাথস অ্যান্ড সেভস, এখানে দেখিয়েছেন কিভাবে অবহেলাকারী বা আত্মকেন্দ্রিক মানুষগুলো নিজেদের অপরাধবোধ লুকানোর জন্য ভিকটিম বা শিকারের দোষী সাব্যস্ত করে। যে তোমাকে কাঁদালো, সে কিন্তু খুব ভালো করেই জানে যে সে তোমার সাথে অন্যায় করছে, কিন্তু তার বিষাক্ত ইগো সেটা স্বীকার করতে দেয় না। তাই সে নিজেকে সাময়িক সান্ত্বনা দেওয়ার জন্য অন্যের কাছে যায়, সোশ্যাল মিডিয়ায় সুখী হওয়ার নাটক করে, সে বিশ্বকে আর তোমাকেই দেখাতে চায়, দেখো দেখো তোমাকে ছাড়াও আমি কত ভালো আছি। বন্ধু, এগুলো দেখানোর জন্য করা, এছাড়া আর কিছু নয়। ওর মনটা ফোন নয় যে সব ফোন থেকে ডিলিট করে দিয়েছে, তোমাকে কোনো কিছুই ডিলিট করে দেয়নি, সব কিছুই ওর মনের মধ্যে জমা হয়ে রয়েছে। কিন্তু বাস্তব সত্যটা জানো,
যে নিজের অপরাধবোধ থেকে পালাতে একটা নতুন নাটক সাজায়, সেই নাটকের মেয়াদ খুব ক্ষণস্থায়ী, খুব স্বল্প। তাই বৌদ্ধ দর্শন আমাদের শেখায় যে সমস্ত কিছুই ক্ষণিক। বৌদ্ধ দর্শনে একটা মতবাদ রয়েছে যার নাম হচ্ছে ক্ষণিকত্ববাদ। সেখানে জগতের প্রত্যেকটা বস্তুকেই কিন্তু ক্ষণিক বলে প্রমাণ করা হয়েছে। একটা আগুনের শিখা, সে দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে, তখন বৌদ্ধ দর্শন সেটাকে ব্যাখ্যা করছে যে প্রত্যেকটা শিখা একটু ওপরে উঠেই ধ্বংস হয়ে নতুন শিখা জন্ম নিয়ে আবার উঠে ধ্বংস হচ্ছে, আবার জন্ম নিচ্ছে। একই নদীতে আমরা দুইবার পা রাখতে পারি না। যেই আমরা পা রাখি সেই নদীটা পুরনো হয়ে যায়, নতুন জল এসে জায়গাটাকে ঘিরে নেয়, আবার একটা নতুন নদীর জন্ম দেয়। তাই জগতের সবকিছুই ক্ষণিক। আর এই যে মিথ্যা নাটক, এটা তো একদম সাময়িক মোহ বন্ধু, সাময়িক মোহ। শুধু খেলাটা কোথায় ঘটছে তুমি দেখো বন্ধু, ভালো করে মন প্রাণ উজাড় করে দিয়ে শোনো, মন দিয়ে শোনো, কান খুলে শোনো, তুমি পুরো বিষয়টাই বুঝতে পারবে। একদম ভেঙে পড়বে না, কোনো মতে ভেঙে পড়ার জায়গা নেই, আমি আছি তোমার সাথে। তাই শোনো বন্ধু, ভালো করে শোনো। মানুষের মস্তিষ্ক অভ্যাসের দাস। তুমি যখন দীর্ঘদিন কারোর সাথে ছিলে, তোমার উপস্থিতি, তোমার যত্ন, তোমার কথা বলা, সবকিছু এনিথিংস তার মস্তিষ্কের নিউরাল মেমোরিতে স্থায়ীভাবে গেঁথে গেছে, যেমনটা তোমার মধ্যে আছে। তুমি একটা কথা গভীরভাবে মনে রাখবে, দুঃখ বা শোক কখনো চিরতরে মুছে যায় না, এটা শুধু সময়ের অপেক্ষায় থাকে। সাইকোলজিতে একে বলা হয় ডিলেড গ্রিফ। ডিলয়েড গ্রিফ মানে বিলম্বিত শোক। আজ তুমি কাঁদছো কারণ তুমি সাথে সাথে ধাক্কাটা খেয়েছো, তাই না? তুমি সাথে সাথে ধাক্কাটা খেয়েছো বলে আজ তুমি কাঁদছো। তোমার মনের ভেতরে সব অনুভূতি একেবারে ভেঙে পড়েছে, আর একেই বলা হয় ইমিডিয়েট গ্রিফ। আর যে তোমাকে কাঁদিয়ে চলে গেছে সে এখন উদযাপনের মধ্যে আছে, কিন্তু ঠিক যখন তুমি কান্না থামিয়ে দিয়ে নিজেকে সম্পূর্ণ অদৃশ্য করে ফেলবে, যখন তোমার দিক থেকে কোনো কল, কোনো মেসেজ, কোনো কান্নাকাটি, কোনো খোঁজ নেওয়া থাকবে না, ঠিক তখনই শুরু হবে তার ডিলয়েড গ্রিপ। বাস্তব একটা উদাহরণ দিয়ে বোঝায়। মনে করো তোমার হাতের কাছে প্রতিদিন একটা ঠান্ডা জলের গ্লাস থাকতো। তুমি যখনই তৃষ্ণার্ত হতে সেই গ্লাস থেকে জল পান করতে। তুমি কখনো কি ভেবেছো যে জলটার গুরুত্ব কতখানি? না, কারণ সেটা সবসময় তোমার হাতের কাছেই প্রস্তুত থাকতো। কিন্তু একদিন হুট করে যদি সেই জলের গ্লাসটা উধাও হয়ে যায় আর চারপাশে কোনো জল না থাকে, তখন প্রথম 1 ঘন্টা হয়তো তোমার অত জল তৃষ্ণা পাবে না। তুমি ভাববে, ধুর, জল আবার কি এমন কি জিনিস, পরে খেয়ে নেবো। কিন্তু 3 ঘন্টা কিংবা 5 ঘন্টা কিংবা 10 ঘন্টা পার হবে, যখন তোমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাবে, বুকের ভেতর হাহাকার শুরু হবে, তখন তুমি সেই এক ফোঁটা জলের জন্যই ছটফট করবে, পাগলের মতো খুঁজবে। কি আমি মিথ্যা বলছি বন্ধু? একটা কথাও মিথ্যা বলছি না, সমস্ত কথা যুক্তি এবং তর্কের আলোকে। তোমরা যে চ্যানেলটাতে দেখছো, ফলো করছো, এর নামই হচ্ছে তরিস ফিলসফি। ফিলসফি কখনো অবাঞ্ছিত কথা বলে না, সমস্ত কিছু লজিক্যালি যুক্তি তর্কের আকারে কিন্তু প্রকাশ করে। তো সাইকোলজি ঠিক এই নিয়মেই কাজ করে। তুমি যতক্ষণ তার কাছে জল হয়ে নিজেকে সঁপে রেখেছিলে বা রাখছিলে, সে তোমার মূল্য বোঝেনি। যে মুহূর্তে তুমি নিজেকে সেই তৃষ্ণার্ত মানুষের জীবন থেকে পুরোপুরি সরিয়ে নেবে, সে তোমার তৃষ্ণায় ছটফট করতে বাধ্য হবে। এটা কোনো রূপকথা নয় বন্ধু, এটা নিউরোসায়েন্সের প্রমাণিত সত্য। কি বললাম? এটা নিউরোসায়েন্সের প্রমাণিত সত্য। তুমি হয়তো ভাবছো, কিন্তু আমি তো তাকে ছাড়া বাঁচতেই পারছি না, আমি যদি যোগাযোগ না করি, সে যদি আমাকে সত্যি সত্যি ভুলে যায়। শোনো বন্ধু, অত্যন্ত শক্ত ভাষায় বলছি, যে মানুষটা তোমাকে অপমান করে ফেলে রেখে গেছে, সে তোমাকে এমনিতেও ভুলে গেছে বলে দাবি করছে। তাহলে তোমার হারানোর আর কি বাকি আছে বলো? তুমি যদি এখন তাকে কল করো, কেঁদে কেটে কাকুতি মিনতি করো, তুমি শুধু তার ইগোকেই আরো চাঙ্গা করবে। সে মনে মনে হাসবে আর বলবে, দেখা যাক আমার জন্য এখনো কিভাবে ছটফট করে। তাই বব বার্গ তার দ্য আর্ট অফ পারসন বইতে একটা অকাট্য নিয়ম তুলে ধরেছেন। দ্য মোমেন্ট ইউ ফোর্স সামওয়ান টু অ্যাকসেপ্ট ইউর ভ্যালু, ইউ লস অল ইউর পারসন পাওয়ার। অর্থাৎ তুমি যখনই কাউকে বাধ্য করতে যাবে যে সে তোমাকে ভালোবাসুক, তোমার মূল্য বুঝুক, তখনই তুমি তোমার শেষ ক্ষমতাটুকু হারিয়ে ফেললে। ভালোবাসা বা সম্মান জোর করে আদায় করার বিষয় নয়, এটা তৈরি করতে হয় নিজের আচরণের মাধ্যমে। তো এবার আসি রিভার্স সাইকোলজি এবং রবার্ট গ্রিনের কালজয়ী নীতির গ্রন্থ দ্য 48 লস অফ পাওয়ার
এর 16 নম্বর সূত্রে উনি ডাইরেক্ট দেখিয়েছেন ইউজ অ্যাবসেন্স টু ইনক্রিজ রেসপেক্ট অ্যান্ড অনার। অর্থাৎ সাইকোলজির একটা বড় পাওয়ার পজিশন হলো সাইলেন্স বা নীরবতা। যখন কেউ আশা করে যে তুমি তার পেছনে ছুটবে, কেঁদে কেঁদে তার পা জড়িয়ে ধরবে, আর ঠিক সেই মুহূর্তে তুমি যদি সম্পূর্ণ উল্টো কাজ করো, তাহলে তুমি যদি এক ফোঁটা জলের চোখের জলও না ফেলে, একটা মেসেজও না দিয়ে, কোনো অভিযোগ না করে একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে পুরোপুরি হাওয়া হয়ে যাও, সাইকোলজিক্যাল টার্মে একে বলা হয় প্যাটার্ন ইন্টারাপশন। তার মস্তিষ্কের নিউরনে একটা মারাত্মক শক লাগবে। সে মনে মনে একটা ছবি এঁকে রেখেছিল, ও এখন বসে বসে কাঁদছে, ও আমাকে আবার ফোন করবে, আমার পায়ে পড়বে। সে মনে মনে একটা ইমাজিন করে রেখেছিল, কিন্তু যখন সে দেখবে তুমি নিঃশব্দ গায়েব হয়ে গেছো, তখন তার ইগোতে একটা বড় ধাক্কা লাগবে, লাগবেই লাগবে। তার মস্তিষ্কে সংকেত দেবে, এ কি হলো, ও কি আমাকে ছেড়ে দিল, ও কি অন্য কাউকে পেয়ে গেল, ও কি এত দ্রুত আমাকে ভুলে গেল। তোমার এই নীরবতা তার মনের ভেতরে হাজারটা প্রশ্নের বিষাক্ত তীর বিঁধিয়ে দেবে। যে মানুষটা এতদিন শান্তিতে ঘুমাচ্ছিল, তোমার এই অদ্ভুত আর রহস্যময় নীরবতা তার রাতের ঘুম কেড়ে নেবে। সে তখন নিজের অজান্তেই সোশ্যাল মিডিয়ায় তোমার প্রোফাইল চেক করা শুরু করবে। সে জানতে চাইবে তুমি কি করছো, কার সাথে আছো, কেন তুমি কাঁদছো না। এটাই হলো মানুষের মনস্তত্ত্ব। মানুষ যা পায় তা ফেলে দেয়, আর যা হাতছাড়া হয়ে যায় তার পেছনে পাগলের মতো ছোটে। তাই ইচিরো কিশমি এবং ফুতিমো কেগোয়ার মাস্টারপিস বই, তাদের দুজনের যে মাস্টারপিস বইটা, তা বইতে দ্য কোর্জ অব দি ডিসলাইক, এতে অ্যাড্রিয়ান সাইকোলজির একটা অসাধারণ তথ্য আছে। সেই তথ্যকে কিন্তু কাজে লাগিয়েছেন। তোমাকে কাঁদানোর পর সে কি ভাবছে, সে সুখে আছে না দুঃখে আছে, সেটা তার বিষয়, তোমার বিষয় নয়। সে যা খুশি তাই করুক, তোমার কাজ ছিল তাকে ভালোবাসার, তুমি নিঃস্বার্থভাবে তা পালন করেছো। কিন্তু তোমার কাজ এটা নয় যে তার পায়ে পড়ে থাকবে। আজ থেকে নিজের মনকে খুব পরিষ্কার একটা বার্তা বা মেসেজ দাও, তুমি কোনো ভিখারি নও যে কারো দয়া বা ভালোবাসার ভিক্ষা চাইবে। তুমি একজন স্বাবলম্বী আত্মমর্যাদা সম্পন্ন মানুষ। কি বলেছি মাথায় গেঁথে নাও, ঢুকিয়ে নাও। যে তোমাকে অবহেলা করছে, যে তোমাকে ফেলে রেখে গেছে, তার শাস্তি এটা নয় যে তুমি তাকে গালিগালাজ করবে বা তার ক্ষতি চাইবে। তার আসল শাস্তি হলো তুমি তাকে তোমার জীবন থেকে এমন ভাবে মুছে ফেলবে যেন সে কোনো দিন তোমার জীবনে অস্তিত্বশীলই ছিল না, এমন ভাবে মুছে ফেলো। মনে রাখবে, 21 থেকে 90 দিনের একটা হিলিং প্রসেস থাকে মানব মস্তিষ্কের। এই সময়টার মধ্যে মস্তিষ্ক তার পুরনো কেমিক্যাল মানে ডিপেন্ডেন্সি বা ডোপামিন ডিটক্স প্রক্রিয়া সম্পন্ন করে। এই 21 দিন তোমাকে অত্যন্ত কঠোর হতে হবে। এই 21 দিনে নো কন্টাক্ট, নো কল, নো মেসেজ, নো সোশ্যাল মিডিয়া স্টকিং, একদম বন্ধ করতে হবে সবকিছু। সে যদি তোমাকে মেসেজও করে, সাথে সাথে রিপ্লাই দেবে না। কেন জানো? সাইকোলজি অপারেটর কন্ডিশনে নীতি অনুযায়ী তুমি যদি তার অবহেলার পরেও সাথে সাথে সাড়া দাও, তবে সে বুঝে যাবে তুমি এখনো তার হাতের পুতুল। তোমাকে হতে হবে ধরাছোঁয়ার বাইরে। কি বললাম, বোঝা গেছে? তোমার অনুপস্থিতিই হবে তার সবচেয়ে বড় শাস্তি, আর তোমার নীরবতাই হবে তার ওপর চালানো সবচেয়ে বড় মানসিক আঘাত। যে তোমাকে আজ কাঁদালো, সে ভাবছে বা ভেবেছে তুমি শেষ হয়ে গেছো। সে ভেবেছে তুমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। কিন্তু আজ এই মুহূর্ত থেকে তোমার একটা নতুন জন্ম হতে হবে। কাঁদবে, আর এক ফোঁটাও না, আর এক ফোঁটাও কাঁদবে না। চোখটাকে মুছে নাও। আজকে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো, আমি ভেঙে পড়ার মানুষ নই। যে আমাকে ফেলে গেছে সে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আজ থেকে আমি তাকে আমার শক্তির আসল রূপ দেখাবো। এটা নিজের মনে প্রতিজ্ঞা করো। তোমার এই পরিবর্তন, তোমার এই মানসিক শক্তি যখন তার কানে পৌঁছাবে, যখন সে দেখবে তুমি আগের চেয়েও শতগুণ বেশি সফল, শান্ত আর সুখী, তখন তার বুকের ভেতর যে অনুশোচনার আগুন জ্বলবে, সেই আগুন তাকে টেনে তোমার পায়ের কাছে এনে ফেলবে। এটা কোনো আবেগের কথা নয় বন্ধু, এটা কোনো সস্তা মোটিভেশন নয়, এটা তোমার মন রাখার জন্য বলছি না, এটাই সাইকোলজির 100% গ্যারেন্টি দেওয়া বাস্তব সত্য। তাহলে তোমাকে আমি বুঝিয়েছি যে নীরবতা আর নিজের আত্মসম্মান রক্ষা করা কেন কতটা জরুরি। কিন্তু এবার আমি তোমাকে বলবো সেই আসল খেলাটার কথা, যা সাইকোলজির ভাষায় পাওয়ার শিফট বা ক্ষমতার সমীকরণ বদলে দেওয়া। যখন একজন মানুষ তোমাকে কাঁদিয়ে ছেড়ে চলে যায়, সে মনে মনে একটা উচ্চ মানসিক আসনে বসে থাকে। সে ভাবে আমি শ্রেষ্ঠ, তাই আমি ওকে ছুঁড়ে ফেলে দিতে চেয়েছি। এই অহংকার ভাঙার জন্য তোমাকে যা করতে হবে তা হলো নিজের মনের ভেতরে সেই ভুয়ো সিংহাসনটা চুরমার করে দেওয়া। রবার্ট গ্রিনের বিখ্যাত বই দ্য
48 লস অফ পাওয়ার এর অন্যতম প্রধান নীতি হলো কন্ট্রোল দ্য অপশনস বা বিকল্পগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখা। অবহেলা করা মানুষটা সব সময় কেন নিশ্চিত থাকে জানো? কারণ সে জানে তুমি তার জন্য অপেক্ষায় আছো। সে জানে সে যদি 6 মাস পর বা 1 বছর পরও ফিরে আসে তুমি তাকে দুহাত বাড়িয়ে গ্রহণ করবে। তার মস্তিষ্কে এই গ্যারেন্টিটা আছে বলেই সে নির্ভয়ে তোমাকে অবহেলা করার সাহস পায়। কিন্তু যে মুহূর্তে সে টের পাবে যে সেই দরজাটা চিরতরে বন্ধ হয়ে গেছে, সেখানে আর কোনো অপশন নেই, তোমার জীবনে তার জন্য কোনো জায়গা অবশিষ্ট নেই, তখন তার মস্তিষ্কে প্যানিক মোডে চলে যাবে। বাস্তব জীবনের একটা উদাহরণ দেখো, যখন কোনো দোকানদার দেখে তার দোকানের একটা জিনিস অনেক দিন ধরে পড়ে আছে, কেউ কিনছে না, সে সেটার দাম কমিয়ে দেয় বা অবহেলা করে ফেলে রাখে। কিন্তু যেই মুহূর্তে সেই দোকানে অন্য 4-5 জন কাস্টমার এসে সেই একই জিনিসটার জন্য বেশি দাম আঁকাতে শুরু করে, দোকানদার তখন চমকে ওঠে। সে বুঝতে পারে জিনিসটার আসল মূল্য কি ছিল। ঠিক একইভাবে তুমি যখন নিজেকে একজন নিঃস্ব ভিখারি থেকে বদলে একজন উচ্চ মানব সম্পন্ন ব্যক্তিতে রূপান্তর করবে, তখন তার মনে চরম এক আফসোস জন্ম নেবে। সে ভাববে আমি কি রত্ন হারিয়ে ফেললাম। তাই এখানে কাজ করে রিভার্স সাইকোলজি এবং ফেডিং এফেক্ট বেস, এই দুটো বৈজ্ঞানিক মনস্তত্ত্ব। মানব মস্তিষ্কের একটা অদ্ভুত গুণ আছে, সময় যাওয়ার সাথে সাথে মানুষ খারাপ স্মৃতিগুলো ভুলতে শুরু করে আর ভালো স্মৃতিগুলো উজ্জ্বল হয়ে ওঠে তার মনের মধ্যে। আমরা ভাবি সময় যাওয়ার সাথে সাথে সে আমাকে ভুলেই যাবে। না বন্ধু, না। সময় যাওয়ার সাথে সাথে মানুষের খারাপ স্মৃতিগুলো, তোমার করা কিছু খারাপ স্মৃতি হয়তো হয়ে গেছে, সেই স্মৃতিগুলো সে ভুলে যাবে আর তোমার ভালো গুণগুলো তার স্মৃতিতে উজ্জ্বল হয়ে উঠবে। তুমি যখন সম্পূর্ণ নীরব হয়ে যাবে, তখন তার মনে তোমার দেওয়া ভালোবাসা, তোমার অমলিন যত্ন, তোমার হাসি, এই স্মৃতিগুলো এক এক করে ভেসে উঠতে শুরু করবে। যে মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার সময় ভেবেছিল সে মহা সুখে থাকবে, সে হঠাৎ আবিষ্কার করবে তার নতুন জীবনটা চরম বিরক্তির আর ফাঁপা। সে হয়তো অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে, যাকে ইংরেজিতে বলা হয় রিবাউন্ড রিলেশনশিপ। কিন্তু মনে রাখবে, রিবাউন্ড রিলেশনশিপের আয়ু খুব কম হয়। এটা তৈরি হয় শুধুমাত্র পুরনো সম্পর্ককে ভোলার সাময়িক মরীচিকা হিসেবে। খুবই দ্রুত সে আবিষ্কার করবে যে নতুন মানুষটার মধ্যে সেই গভীরতা নেই, সেই নিবেদিত প্রাণ ভালোবাসা নেই যা তোমার মধ্যে ছিল। ঠিক তখনই শুরু হবে তার তুলনা করার পর্ব। সে প্রতিনিয়ত নতুন মানুষটার সাথে তোমার তুলনা করবে আর ভেতরে ভেতরে তিলে তিলে জ্বলবে। তাই বব বর্গ তার আর্ট অফ দ্য পার্সন বইতে লিখেছেন, মানুষ যুক্তিতে বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করে অনুভূতির শক্তিতে। তুমি তাকে যত শত শত যুক্তি দিয়ে বোঝাতে চেয়েছিলে যে তুমি তাকে কত ভালোবাসো, কিন্তু সে শোনেনি। কিন্তু আজ তুমি যখন নীরবতার মাধ্যমে তাকে একাকিত্ব আর অনুশোচনার অনুভূতি দেবে, সেই অনুভূতি তার কলিজাটা দুমড়ে মুচড়ে দেবে। সে যখন দেখবে তুমি তাকে ছাড়া শুধু বেঁচে আছো তা নয়, বরং আগের চেয়ে অনেক বেশি হাসিখুশি, অনেক বেশি সফল আর অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছো, তখন তার ইগো একেবারে শেষ হয়ে যাবে। তাই ইচিরো কিশমি এবং ফুতিমো কোগার তার কোর্স অফ দ্য বি ডিসলাইক বইয়ের একটা দুর্দান্ত দর্শন রয়েছে। কি বলছে? মানুষ তখনই স্বাধীন হতে পারে যখন সে অন্যের বিচারে বা পছন্দের ওপর নিজের জীবন চালানো বন্ধ করে দেয়। তোমার জীবনের রিমোট কন্ট্রোল এতদিন তার হাতে ছিল। সে একটু হাসালে তুমি হাসতে, সে মুখ ফিরিয়ে নিলে তুমি কাঁদতে, এটাই তো হতো। আজকে সেই রিমোট কন্ট্রোলটা তার হাত থেকে কেড়ে নাও, নিজের জীবনের মালিক নিজে হও। তো আমি তোমাকে এবার আসি শতভাগ সমাধান। তোমাকে কি করতে হবে? প্রথমত, জিরো কন্ট্যাক্ট রুল। তার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো যোগাযোগ থাকবে না। তার কোনো স্ট্যাটাস দেখা, তার বন্ধুদের কাছে তার খবর নেওয়া কিংবা নিজের কষ্টের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সব বন্ধ। তোমাকে হতে হবে একেবারে নিঃশব্দ অচেনা এক ঝড়। দ্বিতীয়ত, তুমি যেটা করবে, সেলফ ট্রান্সফরমেশন। সে সবসময় যে সময়টা তুমি কাঁদার পেছনে নষ্ট করছিলে, সেই সময়টা নিজের শরীর, ক্যারিয়ার আর মানসিক স্বাস্থ্যের ওপর ঢালো। নতুন কোনো দক্ষতা শেখো, জিম বা এক্সারসাইজ শুরু করো, নিজের ক্যারিয়ারে দ্বিগুণ গতিতে মন দাও। যখন তোমার বাইরের রূপ আর ভেতরের সফলতা বদলে যাবে, তখন তোমাকে দেখে তার চোখ ছানাবড়া হতে বাধ্য। তৃতীয়ত, মাইন্ডসেট শিফট। সে কবে ফিরবে, এই চিন্তা আজ থেকে তোমার মাথা থেকে চিরতরে মুছে ফেলো। তোমার চিন্তা হবে, আমি কিভাবে নিজেকে আমার জীবনের সেরা ভার্সনে পরিণত করব। মনে রাখবে, বিজ্ঞান ও সাইকোলজি বলে তুমি যখন কোনো মানুষের কাছ থেকে তোমার মনোযোগ পুরোপুরি সরিয়ে নেবে, সে সেই মনোযোগের শূন্যতা তীব্রভাবে অনুভব করতে বাধ্য। যে মানুষটা তোমাকে আজ অবহেলা করে কাঁদিয়ে চলে গেছে, একদিন সে অনুশোচনার আগুনে ছাই হয়ে তোমার কাছে ফিরে আসার আকুতি জানাবে। সে বুঝতে পারবে তোমাকে হারিয়ে সে নিজের জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। তবে সেদিন তুমি আর সেই পুরনো দুর্বল মানুষটি থাকবে না, তুমি হবে এক বিজয়ী, স্বাবলম্বী আর অপরাজেয় সত্তা।
তো বন্ধু, বুঝতে পারলে আমি কি বললাম? তো আমরা আলোচনা করছি অবহেলাকারীর মনস্তত্ত্ব, রিভার্স সাইকোলজি, এবং কেন তোমার নীরবতা তার মনের ভেতরে অনুশোচনার আগুন জ্বালিয়ে দেবে। এবার আমরা কথা বলবো এই লড়াইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে। কি বললাম? ভিডিওর এই অংশে এসে তোমাকে একদম পরিষ্কারভাবে বুঝে নিতে হবে ঠিক কোনটা তোমাকে করতে হবে আর কোনটা ভুল করেও করা যাবে না, কারণ একটাই ভুল পদক্ষেপ তোমার মাসের পর মাসের, মানে মাসের পর মাসের যে মানসিক ত্যাগ আর কৌশলকে 1 সেকেন্ডে ছাই করে দিতে পারে। তাই একদম ভুল করা চলবে না। যে কাজগুলো ভুলেও করা যাবে না, প্রথমত কোনো আবেগপ্রবণ পোস্ট বা স্যাড স্ট্যাটাস নয়। সোশ্যাল মিডিয়ায় স্যাড কোট, কষ্টের গান বা পরোক্ষভাবে তাকে উদ্দেশ্য করে করে কথা লেখা যাবে না। এতে সে বুঝে যাবে তুমি এখনো তার দেওয়া যন্ত্রণায় ছটফট করছো। সে মানসিকভাবে কিন্তু জিতে যাবে। তাই খবরদার, তার খবর রাখা, স্টকিং বন্ধ করো। তার প্রোফাইল বারবার চেক করা, সে কার সাথে কথা বলছে, কাকে লাইক কমেন্ট করছে, কার সাথে ঘুরছে, এসব দেখা আজ থেকেই 100% বন্ধ করো। তুমি যখন এগুলো দেখবে তোমার মস্তিষ্কেও ডোপামিন ডিটক্স হতে পারবে না এবং তোমার হিলিং প্রসেস পিছিয়ে যাবে। সাধারণ বন্ধু বা পরিচিতদের মাধ্যমে কোনো মেসেজ পাঠানো যাবে না, ও কেমন আছে, ও কি আমার কথা বলছে, কিছু বলছে, এই জাতীয় প্রশ্ন কোনো মিউচুয়াল ফ্রেন্ডকেও ভুলেও করবে না, কারণ সেই কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে তার কান পর্যন্ত পৌঁছাবে আর সে জেনে যাবে তুমি এখনো তার ছায়ার পেছনে ঘুরে বেড়াচ্ছ। তার দেওয়া কোনো মেসেজ বা কলের সাথে কোনো উত্তর দেওয়া যাবে না। সে যদি ভুলেও কোনোদিন কোনো সাধারণ বা ফাঁকা মেসেজ পাঠায়, যেমন কেমন আছো বা একটা কথা ছিল, তবে আবেগ সামলাতে না পেরে সাথে সাথে রিপ্লাই দেবে না। সাইকোলজিতে একে বলা হয় ব্রেড ক্যাম্পস বা জাস্ট তোমার উপস্থিতির পরীক্ষা করা। সাথে সাথে রেসপন্স করলে তোমার আত্মমর্যাদা আবার শূন্যে নেমে যাবে। এবার তোমাকে বলবো যে কাজগুলো তোমাকে বাধ্যতামূলকভাবে করতেই হবে। কি করবে? প্রথমত, সম্পূর্ণ অদৃশ্যের প্রাচীর তৈরি করো। তুমি এমনভাবে গায়েব হয়ে যাবে যেন এই পৃথিবীতে তোমার আর কোনো অস্তিত্বই তার জন্য নেই। তোমার এই হঠাৎ এবং স্থায়ী নীরবতাই তার ডিলয়েড যে গ্রিপকে দ্রুত ত্বরান্বিত করবে। কি বললাম, বোঝা গেছে? সে যে ধীরে ধীরে কষ্ট পাওয়ার যে প্রচেষ্টার কথা তোমাকে বলেছিলাম, ও দ্রুত আরো কষ্ট পাতে শুরু করবে। তাই তোমাকে একদম গড মোড সাইলেন্স বজায় রাখতে হবে। নিজের ব্যক্তিত্বের আমূল পরিবর্তন করতে হবে। নিজের স্বাস্থ্য, চেহারা, পড়াশোনা, ক্যারিয়ারের ওপরে একদম 100% নয়, একদম 300% ফোকাস দাও। 3 গুণ বেশি ফোকাস দাও। যখন সে দেখবে তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি ভেঙে পড়োনি, বরং তুমি আগের চেয়ে অনেক বেশি গ্রো করছো, শান্ত আছো এবং সফল হচ্ছ, সেটা হবে তার ইগোতে মারা সবচেয়ে বড় চাবুক। কি বললাম, বোঝা গেছে? মনে রাখবে, যে তোমাকে অবহেলা করেছে তার অনুশোচনা হওয়া বা না হওয়া সেটা তার জীবনের কাজ, তোমার নয়। তোমার কাজ শুধু নিজেকে ভালোবাসা এবং নিজের আত্মসম্মানকে পৃথিবীর সবকিছুর ওপরে স্থান দেওয়া। কি বললাম, বোঝা গেছে? আমরা ওকে প্রয়োজনে আমার ওকে প্রয়োজন এই ভিখারি মানসিকতা থেকে তোমাকে বেরিয়ে এসে চিন্তা করো, আমি এমন একজন ব্যক্তিত্ব যাকে হারানোটা ওর জীবনের সবচেয়ে বড় ক্ষতি। কি বললাম? যে ওকে আমার বেশি প্রয়োজন, ওকে আমার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন, এমন ভাবাটা বন্ধ করে তুমি ভাবো যে আমি এমন একজন ব্যক্তিত্ব হব যাকে হারানোটা ওর জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়। কি বললাম, বোঝা গেছে? তাই বিজ্ঞানের নিয়ম, নিউরোসায়েন্সের নীতি এবং মানব মনস্তত্ত্ব কোনোদিন মিথ্যা হয় না। মানুষ যা সহজে পায় সেটার কদর করে না, কিন্তু যা চিরতরে হারিয়ে যায় সেটার জন্য সে আজীবন আফসোস করে। তাই আজ এই ভিডিওটা শেষ করার পর তোমার মনের ভেতরে থেকে সমস্ত দ্বিধা, ভয় আর অনিশ্চয়তা ধুয়ে মুছে যাক। তুমি যাকে আঁকড়ে ধরে কাঁদতে, সে তোমার ভালোবাসার যোগ্য ছিল না। সে ছিল তোমার দুর্বলতার সুযোগ নেওয়া একজন সাময়িক মানুষ। আজ থেকে তুমি আর কারো পায়ে পড়ে থাকবে না, কারো দয়া বা ভালোবাসা ভিক্ষা চাইবে না। আজ থেকে তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিলে। যখন তুমি নিজের শক্তিতে পূর্ণাঙ্গভাবে উঠে দাঁড়াবে, তখন যে কাঁদিয়েছিল সে শুধু তোমার পায়ে পড়ার জন্য ব্যাকুল হবে না, বরং সে আজীবন আফসোস করবে এই ভেবে যে সে তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে নিজের হাত দিয়ে হারিয়ে ফেলেছে। চোখটা মোছো বন্ধু, চোখটা মোছো, মেরুদণ্ড সোজা করো আর আজ থেকেই নিজের এক নতুন ও অপরাজেয় অধ্যায় শুরু করো। ভালো থেকো এবং ভিডিওটি তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগছে, তোমাদের বিভিন্ন মতামত, প্রশ্ন অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কি বললাম, বোঝা গেছে? তো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে, হয়তো একটু বেশি বড় হয়ে গেল ভিডিওটি। তো যাই হোক, আরো বড় করতে চাইছি না। সবাই ভালো থেকো এবং নিজের দিকে মনোযোগ দাও।